আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ। চলুন আজ আমরা সরাসরি ডুব দিই বাংলা সাহিত্যের এক অনবদ্য এবং রুদ্ধশ্বাস মাস্টারপিসে। কথা হচ্ছে প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর ১৯৬০ সালের কালজয়ী সৃষ্টি বহিপীর নাটকটি নিয়ে। সাহিত্যের রস আর একটি চমৎকার গল্পের বুনন, এই দুটোর এক অপূর্ব সংমিশ্রণ হল এই নাটক। একজন গল্পকথক হিসেবে আজ আমি তুলে ধরব সেই পুরনো দিনের প্রেক্ষাপট, যেখানে সমাজ, ধর্মীয় গোড়ামি আর আধুনিক চিন্তাধারার এক অপূর্ব সংঘাত লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক আজকের এই দারুণ রোমাঞ্চকর সাহিত্য ভ্রমণ। একটু কল্পনা করা যাক এক অন্ধকার থমথমে নিশুতি রাতের কথা। চারদিক একদম নিস্তব্ধ, শুধু নদীর বুকে জলের কুলকুল শব্দ শোনা যাচ্ছে। আর সেই ঘুটঘুটে অন্ধকারে একজন অসহায় মাতৃহারা তরুণী ছুটে পালিয়ে যাচ্ছে। তার নাম তাহেরা। কেন পালাচ্ছে সে? কারণ তার কুসংস্কারাচ্ছন্ন বাবা আর সৎমা মিলে এক বৃদ্ধ পীরের সাথে তার জোরপূর্বক বিয়ে দিয়েছে। মেয়েটি এই অন্যায় কোনোভাবেই মেনে নেয়নি। বুকের ভেতর এক অদ্ভুত সাহস নিয়ে সে ঘর ছেড়েছে অজানার উদ্দেশ্যে। সৈয়দ ওয়ালিউল্লাহ ঠিক এভাবেই এক গা ছমছমে পরিবেশের মধ্য দিয়ে তার এই সাহিত্যিক ক্যানভাসে আমাদের টেনে নেন। এখন একটি প্রশ্ন খুব গভীরভাবে সামনে আসে। ভাবুন তো, কি ঘটে যখন মানুষের চরম হতাশা আর সমাজের অন্ধবিশ্বাস এক জায়গায় এসে থমকে দাঁড়ায়? আর সেই জায়গাটা যদি হয় নদীর বুকে ভাসমান একটি আবদ্ধ বোজরা বা নৌকা। হ্যাঁ, রেশমপুরের জমিদার হাতেম আলীর শহরগামী বিশাল বোজরায় ঘটনাচক্রে এসে আশ্রয় নেয় পলায়িত তাহেরা। এই ভাসমান বোজরাটি যেন হয়ে ওঠে একটি ছোটখাটো কারাগার, যেখানে ভাগ্য আর নিয়তি খুব নিষ্ঠুরভাবে খেলা করতে শুরু করে। গল্পের আরও গভীরে যাওয়ার আগে চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক, তাহলে চোখের সামনে পুরো দৃশ্যপটটি একদম পরিষ্কার হয়ে উঠবে। এখানে আছেন বহিপীর, যিনি কিনা একজন ধূর্ত ধর্ম ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অন্ধবিশ্বাসের সুযোগ নেন। তিনি সবসময় বইয়ের ভাষায় কথা বলেন দেখেই তার নাম বহিপীর। আছেন আমাদের নায়িকা তাহেরা, যে কিনা অন্যায়ের প্রতিবাদী, সাহসী এবং বিদ্রোহী। আছেন জমিদারের ছেলে হাশেম আলী, যে আধুনিক চিন্তা, যুক্তি ও মানবতার প্রতীক। আছেন হাতেম আলী, যিনি একজন ক্ষয়িষ্ণু, সর্বসন্ত ও নিরুপায় জমিদার। আর আছেন জমিদারের স্ত্রী খোদেজা, যিনি চিরায়ত কুসংস্কারাচ্ছন্ন এক বাঙালি মায়ের প্রতিমূর্তি। এই সম্পূর্ণ বিপরীতমুখী চরিত্রগুলোই যখন এক নৌকায় আটকা পড়ে, তখন গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। এখন মনে প্রশ্ন জাগতে পারে, জমিদার হাতেম আলী কেন সেই বজরায় করে শহরের দিকে যাচ্ছিলেন? এর পেছনে রয়েছে ১৭৯৩ সালের ভয়ঙ্কর সূর্যাস্ত আইন। এই নির্মম ব্রিটিশ আইনের কারণে নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে কর বা খাজনা দিতে না পারলে জমিদারি নিলামে উঠত, চিরতরে হাতছাড়া হয়ে যেত সম্পত্তি। জমিদার হাতেম আলী ঠিক এই ভয়ঙ্কর আর্থিক সংকটের মুখেই পড়েছিলেন। তার জমিদারি নিলামে উঠতে যাচ্ছে, আর তিনি অত্যন্ত গোপনে শহরের এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে তার বংশের মর্যাদা বাঁচানোর জন্য মরিয়া হয়ে ছুটছেন। তার এই চরম আর্থিক অসহায়তাই কিন্তু নাটকের একটি বিরাট টার্নিং পয়েন্ট। ঘটনার পরিক্রমা চমৎকারভাবে দেখাচ্ছে কিভাবে নিয়তি এই চরিত্রগুলোকে এক সুতোয় গেঁথে ফেলল। একদিকে সূর্যাস্ত আইনের হুমকিতে দিশেহারা জমিদার যাচ্ছেন শহরে, অন্যদিকে বৃদ্ধ পীরের সাথে জোরপূর্বক বিয়ে মানতে না পেরে তাহেরা রাতের অন্ধকারে পালিয়ে এসে সেই জমিদারের বজরাতেই আশ্রয় নেয়। আর এর পরপরই ঘটে সবচেয়ে নাটকীয় ঘটনা। তাহেরার খোঁজে বের হওয়া বহিপীরের নৌকাটি হঠাৎ দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাচক্রে সেই বহিপীর এসে আশ্রয় নেন এই একই বজরায়। ভাবা যায়, শিকার আর শিকারী এবং একজন নিরুপায় জমিদার সবাই এখন এক নৌকার যাত্রী। নৌকার ভেতরের এই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আসলে দুটি ভিন্ন যুগের মতাদর্শের সংঘাত শুরু হয়। একদিকে আছেন বহিপীর, যিনি ধর্মীয় শোষণ, অন্ধবিশ্বাস আর কুসংস্কারের এক জীবন্ত প্রতীক। তিনি মানুষের দুর্বলতার সুযোগ নেন। আর ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আছে জমিদারের ছেলে হাশেম আলী। হাশেম হল বিংশ শতাব্দীর আধুনিক মনন, যুক্তি আর মানবতার এক উজ্জ্বল উদাহরণ। সে জমিদারি নিয়ে ভাবে না, সে ভাবে মানুষের অধিকার নিয়ে। এরপর আসে গল্পের সেই বুক কাঁপানো মুহূর্ত। একটু কল্পনা করুন তো সেই দৃশ্যটি। রাতের অন্ধকার, চারদিকে একদম নিস্তব্ধ। তাহেরা হঠাৎ বজরায় বসে থাকা অবস্থায় বাইরের কামরায় একটি কণ্ঠস্বর শুনতে পায়, আর শুনেই তার গায়ের রক্ত হিম হয়ে যায়। সে বুঝতে পারে যে ভয়ঙ্কর বৃদ্ধ স্বামীর হাত থেকে সে পালিয়ে এসেছে, সেই সুনামগঞ্জের বহিপীর এখন ঠিক বাইরের কামরাতেই বসে আছে। এই ভয়ঙ্কর সত্যটি জানার পর ভয়ে আর আতঙ্কে তাহেরা বজরার জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে মরতে চায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে হাশেম আলী তাকে বাঁচায় এবং অভয় দেয়। বহিপীর যখন জানতে পারে যে তার পালিয়ে যাওয়া স্ত্রী এই নৌকাতেই আছে, তখন সে তার আসল রূপ দেখাতে শুরু করে। কতটা ধূর্ত হতে পারে এই মানুষটি! চতুর চক্রান্তের জাল বুনতে সে একটু সময় নেয় না। প্রথমে সে পুলিশ ডাকার হুমকি দেয়, আইনি ঝামেলার ভয় দেখায়, কিন্তু পরে ভাবে এতে তার নিজেরই সম্মান যাবে। এরপর সে ধর্মীয় অনুশাসন আর অভিশাপের দোহাই দেয়।
তাতেও কাজ না হওয়ায় সে হঠাৎ সুর পাল্টে স্নেহ আর ভালোবাসার ভান করে, আবেগ নিয়ে খেলতে শুরু করে। সে বলে মেয়েটি নাকি কখনো আদর যত্ন পায়নি, তাই এমন করছে। কিন্তু যখন তার সব চাল ব্যর্থ হয়, তখন সে তার তনিরের সবচেয়ে ভয়ঙ্কর তীরটি নিক্ষেপ করে। সে জমিদারের আর্থিক অসহায়ত্বের সেই দুর্বল জায়গায় আঘাত হানে। কিন্তু মজার ব্যাপার হলো, এই পুরো সময়টায় বজরার বাকি মানুষেরা কি করছিল? বজরার অন্য যাত্রীরা যেন সমাজের নীরব এবং ভীত কণ্ঠস্বরেরই প্রতিনিধিত্ব করছে। জমিদারের স্ত্রী খোদেজা, যিনি প্রথমে মেয়েটিকে ভালোবেসে আশ্রয় দিয়েছিলেন, পীরের পরিচয় জানার পর তিনিও কুসংস্কার আর অভিশাপের ভয় গুটিয়ে যান। তিনি পীরের পক্ষ নেন। পুরো নৌকায় প্রায় গোটা সমাজের বিপরীতে একমাত্র হাশেম আলী বুক চিতিয়ে তাহেরার পক্ষে দাঁড়িয়ে থাকে। এটি যেন আমাদের সমাজেরই প্রতিচ্ছবি, যেখানে অন্যায় দেখেও মানুষ ভয় চুপ থাকে। ঠিক এই পর্যায়ে গল্পটি তার চূড়ান্ত ক্লাইম্যাক্স বা চরম উত্তেজনার দিকে এগিয়ে যায়। সামনে আসে একটি অমোঘ প্রশ্ন: অর্থের কাছে কি মানবিকতা হার মানবে? বহিপীর তার শেষ এবং সবচেয়ে নিষ্ঠুর চালটি চালে। সে জমিদার হাতেমালের চরম আর্থিক সংকটের কথা জেনে যায়। সে জমিদারকে প্রস্তাব দেয় জমিদারি বাঁচানোর জন্য যত টাকা দরকার সব সে একাই দিয়ে দেবে, কিন্তু বিনিময়ে তাহেরাকে তার হাতে তুলে দিতে হবে। কি এক সাংঘাতিক নৈতিক সংকটের পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়ায় যে একটি কঠিন প্রশ্ন সবার মনেই হাহাকার তৈরি করে। একজন নিরুপায় পিতা, যিনি তার পূর্বপুরুষের জমিদারি হারানোর ভয়ে দিশেহারা, তিনি কি একটি অসহায় মেয়ের জীবন বিক্রি করে সেই সম্পত্তি বাঁচাবেন? যখন তাহেরা দেখে যে জমিদার তার জন্য এতটা বিপদে পড়েছেন আর হাশেম আলী পিতার জন্য এতটা হাহাকার করছে, তখন সেই মেয়েটি নিজেই মানবিকতার খাতিরে আত্মসমর্পণ করতে রাজি হয়ে যায়। সে নিজের জীবন বিসর্জন দিয়ে জমিদারের সম্পত্তি বাঁচাতে সম্মত হয়। কিন্তু না, গল্প এখানেই শেষ নয়। ঠিক এই জায়গায় এসে সৈয়দ ওয়ালিউল্লাহ এক অবিশ্বাস্য চমক দেন। ঘটে মানবিক বিবেকের এক অভূতপূর্ব জাগরণ। জমিদার হাতেম আলী, যিনি টাকার জন্য এতটা মরিয়া ছিলেন, তিনি হঠাৎ করেই অবিশ্বাস্যভাবে বেঁকে বসেন। তার নিজের কাছে নিজেকে চরম স্বার্থপর আর ছোট মনে হয়। তার ভেতরের সুপ্ত মানবিক মূল্যবোধ হুঙ্কার দিয়ে জেগে ওঠে। তিনি একজন অসহায় মেয়ের জীবনের বিনিময়ে নিজের জমিদারি বাঁচানোর এই হীন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। অর্থের লোভ তার মনুষ্যত্বের কাছে পরাজিত হয়। আর এরপরে শুরু হয় চূড়ান্ত পরিণতির পালা। হাতেম আলী যখন দৃঢ়ভাবে অর্থ প্রত্যাখ্যান করেন, ঠিক সেই সুযোগে হাশেম আলী আর তাহেরা সামাজিক সব শেকল ভেঙে অন্ধকার রাতেই অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। তাদের এই যাত্রা অনিশ্চিত কিন্তু স্বাধীন। জমিদার তাদের আটকাতে গেলে অভাবনীয় এক ঘটনা ঘটে। বহিপীর নিজেই জমিদারের হাত চেপে ধরে তাদের আটকাতে নিষেধ করে। খুদেজা বেগম চিৎকার করে উঠলেও বহিপীর অত্যন্ত শান্তভাবে বাস্তবতাকে মেনে নিয়ে তাদের চলে যেতে দেয়। সবশেষে বহিপীরের একটি চমৎকার এবং বাস্তবমুখী উক্তি শোনা যায়। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এতক্ষণে জ্বর থামিল, তাহারা যাইতাছে, যাক, তারা তো আর আগুনে ঝাঁপ দিয়া মরার জন্য যাচ্ছে না, তারা তাদের নতুন জীবনের সন্ধানে যাচ্ছে, আজ না হয় কাল যাইবেই তো। এই একটি সংলাপেই বহিপীরের চরিত্রের এক অন্য মাত্রা ফুটে ওঠে। সে কোনো নাটকীয় অভিশাপ দেয় না, বরং তার প্রখর বাস্তবজ্ঞানের পরিচয় দিয়ে পরাজয় মেনে নেয়। সে বুঝতে পারে সময়ের এই নতুন স্রোতকে আর আটকে রাখা সম্ভব নয়। তাহলে এতক্ষণ ধরে আমরা যে চমৎকার গল্পটি উপভোগ করলাম, তার মূল শিক্ষা বা মরাল অব দ্য স্টোরি আসলে কি? প্রথমত, এটি অন্ধ কুসংস্কার আর ধর্মকে পুঁজি করে ব্যবসার বিরুদ্ধে একটি শক্ত চপেটাঘাত, যেখানে ধর্মীয় শোষণের চূড়ান্ত পরাজয় ঘটে। দ্বিতীয়ত, এটি প্রমাণ করে যে মানুষের বিবেক, যুক্তি আর মানবিকতাই হল সবচেয়ে বড় ধর্ম। আর তৃতীয়ত, তাহেরার চরিত্রটি আমাদের দেখায় বিংশ শতাব্দীর শুরুতে নারীর আত্মজাগরণ আর অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর অদম্য সাহস। আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনের একদম শেষ পর্যায়ে এসে একটি প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ থেকেই যায়। সৈয়দ ওয়ালিউল্লাহ 1960 সালে এই নাটকটি লিখেছিলেন, কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসেও সমাজ থেকে কি সত্যি এই বহিপীরদের মনস্তত্ত্ব, এই অন্ধবিশ্বাস আর নারীদের ওপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তগুলোর শৃঙ্খল ভাঙা সম্ভব হয়েছে? নাকি এই শোষণের রূপগুলো আজ কেবল ভিন্ন মুখোশ পরে সমাজের মাঝে ঘুরে বেড়াচ্ছে? বিষয়টি গভীরভাবে ভেবে দেখার মতো। আশা করি সাহিত্যের এই অসাধারণ গল্পটি সবার চিন্তার জগতে নতুন এক দিগন্তের উন্মোচন করবে। আমাদের এই আয়োজনটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।